আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্স ধরি, আপনি হয়তো বা জেনে থাকবেন যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন। আইনটাই এমন যদি ধরা যাক, আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি, তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত। ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই না, এটা অবৈধ। আমি আর আপনি, আমাদের দুজনের যদি সৌভাগ্য হয়, আমরা দুজন এটা দেখে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ ফোড়া তৈরি করেছে। যেটা সিলেটের সাবেক মেয়রের যে অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা তুলেছেন, ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রথমেই একটু শুনতে চাইব যে এই ডক্টর ইউনূস সহ যে উপদেষ্টা পরিষদের সবার নামে অভিযোগ করছেন আপনারা, তখন তো আসলে সেই উপদেষ্টা পরিষদ ছিলই না, যে 5 থেকে 8ই আগস্টের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযোগ করছেন, কিন্তু তখন তো এই উপদেষ্টা পরিষদ ছিলই না। তাদের কেন নাম অন্তর্ভুক্ত করা হলো? আচ্ছা, নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগে আমার কাছে মনে হয় অপরাধটা বা অভিযোগটা সেটা নিয়ে মনে হয় আমাদের একটু কথা বললে আপনি নামের ব্যাপারগুলো বা কার্যকারণগুলো বলবেন। দেখেন, যিনি এই অভিযোগটার বিবাদী যিনি আছেন, যিনি অভিযোগ করেছেন, সিলেটের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি মনে করেন যে বাংলাদেশে 3 ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। সেটি হচ্ছে গণহত্যা, 2 ধরনের, আসলে যেই 4 ধরনের বিচার রোম স্ট্যাটিউট সংবিধান অনুযায়ী করতে পারে সেখানকার থেকে 2টি অপরাধ সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা। এবং এই গণহত্যার ক্ষেত্র বলতে গিয়ে তিনি 3টি গোষ্ঠীকে সেখানে নিরূপিত করেছেন। একটি হচ্ছে পলিটিক্যাল গ্রুপকে সমূলে ধ্বংস করা, সেখানে হত্যা করা, দেশ থেকে বাধ্য করা ইত্যাদি। এবং সেই একই ক্রাইটেরিয়া গুলো যায় হচ্ছে বাংলাদেশে যারা ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী আছে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এরকম আরো যারা আছে তারা। আর আরেকটি হলো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, তাদের উপরে যেই নিপীড়ন, গণহত্যা হয়েছে সেগুলো। তো এই অপরাধের কথা বলতে গিয়ে তিনি সেটা দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন। তিনি নিজে যেভাবে সাফারার, সেই সাফারিংস এর বর্ণনা দিয়েছেন। এবং আমরা যারা এই ড্রাফটিং এর সাথে, আমি যেহেতু ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, ফলে আইনি যা যা বিষয় আছে, সাবমিশন আছে, কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি গ্রহণ করা উচিত, তাদের অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া কি, এবং তারা কেন বাধ্য, আমরা যে আসলে একটা সিগনেটরি কান্ট্রি, এবং কোন কোন ক্ষেত্রে আইসিসি আসলে বিচারগুলো করে, এবং বাংলাদেশে এই যে অপরাধগুলো হয়েছে বলে উনি মনে করেন এটা বাংলাদেশে কেন হবে না, এটা তিনি কেন মনে করেন, এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করেছি। এবং সেই কারণেই আমরা আইসিসি কে শত উদ্যোগী হয়ে প্রসিকিউটরের অফিসকে আমরা বলেছি যে এটার অভিযোগের তদন্ত করবার জন্য। আনোয়ারুজ্জামান চৌধুরী মনে করেন যে যাদের নাম সেখানে এসছে তাদের নাম আসলে 8 তারিখ থেকে তাদের নাম সেখানে না। তিনি মনে করেন এই মানুষগুলো একটা শুরু থেকে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটার সাথে যে ম্যাট্রিকুলাস ডিজাইন প্ল্যানের কথা ইউনূস বলেছেন সেটার সাথে পুরোপুরি জড়িত তারা। অর্থাৎ তার যে পরিষদ গঠন হবে, তারা যে এই পুরো কর্মকাণ্ডটা করবেন, এইভাবে তারা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন, এটা অনেক আগের থেকে নির্ধারিত। সেই কারণে তিনি তাদেরকে এই পরিকল্পনার অংশ, এই ঘটনার অংশ হিসেবে সেখানে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন, আমরা সেখানে নামগুলো উল্লেখ করেছি। বাট আইসিসি যখন এটা তদন্ত করবে, আইসিসি আরো নাম যোগ করতে পারে, আবার আরো কারো নাম বাদও দিয়ে দিতে পারে, এটা আইসিসি তদন্ত সাপেক্ষে। বাট আনোয়ারুজ্জামান চৌধুরী যাদের নাম মনে করে তাদের নাম দিয়েছেন। জি, মানে তিনি মনে করছেন বলেই এই নামগুলো মামলায় বা অভিযোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনারা বলছি 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যেটি আপনারা অভিযোগে বলছেন, মানে এই 5 থেকে 8ই আগস্ট পর্যন্তই দেখছেন। তার আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো প্রসঙ্গে কি আপনারা উদ্বিগ্ন না, বা সেগুলোর প্রসঙ্গে আইনি ব্যবস্থা নেবার কোনো চিন্তা কি আপনারা করেন? একদম। আমরা আমাদের ড্রাফটিং এ আমরা পুরো সময়টা, অর্থাৎ জুন মাসের 23 বা 24 তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, আমরা বলেছি একদম আন্দোলনের শুরু থেকে 8ই আগস্ট পর্যন্ত যাতে তদন্ত করা হয়। আমরা পুরো সময়টার কথা বলেছি। 5 থেকে 8ই আগস্টকে আমরা স্পেসিফিক বলছি কারণ 3 দিনের অপরাধের বিচার সরকার বলেছে সরকার করবে না। অর্থাৎ যদি 5 তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থেকে থাকে, যদি সেখানে থেকে থাকে, আমরা বলেছি যে এই কথাটা তো শুধুমাত্র আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য তাও না,
মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন ঢাকায় একটি বক্তৃতা বলেছেন যে আপনার কোনো একটা প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে 30শে জুলাই তিনি আন্তর্জাতিক যে পরিমণ্ডল যারা আছেন, ইউনাইটেড নেশনস, আইসিসি, তাদের পর্যন্ত সাহায্য চেয়েছেন তদন্তের জন্য। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই ওপেন ছিলেন, ওই একই টোনটা আমরা সেখানে বজায় রেখেছি। আমরা এই পুরো সময়টার আসলে এনকোয়ারি চেয়েছি। আপনি বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান মেয়র, বারবার বর্তমান বলছেন, আসলে বর্তমান কেন বলছেন? তারা তো 5ই আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছেন। কিভাবে, কোন আইনে? সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিনা আপা, সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন। কেমন? সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না। আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে, যে কে তাকে এটা চেয়েছে, কে আবেদন করেছে, সেই নথি দেওয়া হোক, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে, তার আগে এটা বলে নেই সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন, সেই নথি কোথায়? জি, সেই রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায়? আর করা যেতে পারে, মেয়ে হতে পারে, এগুলো তো কোনো বাধ্যবাধকতা না। হ্যাঁ, করা যেতে পারে, ওয়ার্ডিং গুলো খেয়াল রাখতে হবে। করা যেহেতু যেতে পারে, আবার আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, করা যেতে পারে মানে পারমিটেড, মানে যেটি করা হয়েছে করা যেতে পারে। আমি যদি আপনার এই যুক্তিও ধরি, আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্সও ধরি, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন। আইনটাই এমন। যদি ধরা যাক আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি, তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই না, এটা অবৈধ। আমি আর আপনি, আমাদের দুজনের যদি সৌভাগ্য হয়, আমরা দুজন এটা দেখে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ তৈরি করেছে, যেটা ইনডেমনিটি অধ্যাদেশের আগে। আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল। মোশতাক, আপনার জিয়াউর রহমান এবং সায়েম, তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুন সিনেমা হলের একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর। ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই যে এটা একটা অবৈধ। আপনার মানে আইনজীবী হিসেবে হয়তো আইনের মারপ্যাচ এই বিষয়ে হয়তো ভবিষ্যতে কখনো কোনোভাবে আইনের মারপ্যাচে কি প্রমাণ হবে সেটি আমরা এখনই বলতে পারছি না, কিন্তু যদি ডিফ্যাক্টো আমরা কাউন্ট করি যে ডিফ্যাক্টো হেড তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডিফ্যাক্টো উপদেষ্টা পরিষদ যা তারা এখন রাষ্ট্র বলতে আমাকে আরেকটু এক্সপ্লেইন যদি করেন, ডিফ্যাক্টো বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে তারাই তো রাষ্ট্র পরিচালনা করছেন নাকি? প্রধানমন্ত্রী, সাবেক যিনি প্রধানমন্ত্রী তিনি তো ভারতে আছেন। আপনি এই কথাটা বলতে পারেন শারমিন আপা, আপনি বলতে পারেন, আমি অ্যাপ্রিশিয়েট করব যদি আপনি বলেন যে জোর করে করছে, এটাই তো সত্য, জোর করে ডিফ্যাক্টো জোর করে করছে, আমি আপনার সাথে একমত হব। কিন্তু এটা দেখেন, আমি আওয়ামী লীগ সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে, কেউ জামাত সমর্থন করে, আসলে এখানে এই জায়গাটা তর্কের না, আইনের। আমি আর আপনি দুজনই যদি আইনের বইটা হাতে নেই, আই এম কোয়াইট শিওর উই বোথ আর কেপেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য simple article of the constitution. There is no provision called interim government. অন্তর্বর্তীকালীন সরকার যদি ফিরেও আসে 13th সংশোধনী আপনার পুনর্বহালের মাধ্যমে, তারপরেও ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকারটা আলাদা জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট আলাদা জিনিস, ওই প্রভিশনটাই নেই। তাহলে এটা একটা দখলদার শক্তি বলতে পারেন আপনি, তাহলে আমি আপনার সাথে একমত।